Okay, so thank you everyone. Thank you so much, and I welcome you to my first class on Marxism, which is a very important component in your DSE 3 discipline specific elective 3 literary theory syllabus. Today I'll begin Marxism. Before that, we must give you a definition and scope and the impact of Marxism. What is Marxism? What's the impact of Marxism? But even in fact, before that, let us look into your syllabus of Marxism. Actually, the Bardwan University recommended syllabus of yours is a bit vague one. Exactly কোন জায়গা থেকে শুরু করবে বা কোন জায়গা থেকে তুমি এই মার্কসিজমকে দেখবে সেইটা পরিষ্কার করে বলা নেই। এখানে বলা আছে genealogy and definition, scope and relevance in textual reading and major theories, key terms, কোন theories কারা কারা বলা নেই। কি টার্মের মধ্যে বলা আছে ক্লাস, বেস এন্ড সুপারস্ট্রাকচার যেগুলো আমরা পড়বো, ডায়ালেকটিক্স, ইন্টারপেলেশন। এছাড়াও অনেক টার্ম আছে, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম থেকে প্রশ্ন আসতে পারে, আগেবারে অন্য জায়গা থেকে প্রশ্ন এসেছিল যেগুলো এখানে টার্ম নেই। ফলে মার্কসিজমের এক্স্যাক্টলি কোন জায়গাটা পড়তে হয়, কারণ মার্কসিজম তো একটা বিরাট অংশ, কিন্তু সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই। আমরা মার্কসিজম কাকে বলে, ডেফিনেশন, what's the role of the Karl Marx in this, and to some extent what is Leninism and its difference from Stalinism, and the use of Marxism in literature কনটেক্সটে, সাহিত্যের কনটেক্সটে মার্কসিজমকে কোন কোন জায়গাতে কেমন ভাবে ব্যবহার করা যায় সেই দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে শুরু করছি with the definition of Marxism. What is Marxism? একটু প্রথমে সহজ করে শুরু করছি, আমি ডিফিকাল্ট থেকে যাচ্ছি না। মানে বেসিক্যালি Marxism is the notions propounded by Karl Marx. Who is Karl Marx? Karl Marx was a British German philosopher. He was a German philosopher but later moved on to Britain. তার যে বক্তব্য, তার যে ইজম, তার যে ইডিওলজি, তার যে পার্সপেক্টিভ অ্যাবাউট সোসাইটি, অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, কেমন করে সমাজ বিবর্তন হলো, এটা কিন্তু মার্কস কমপ্লিটলি একটা ডিফারেন্ট লেন্সে দেখেছেন। সেই বক্তব্যটাকেই আমার মার্কসিজম বলতে পারি। সো মার্কসিজম is basically the ideology, the perspective of Karl Marx, who was a German and British philosopher. But if we go into the details of it, Marxism is understood as a philosophy of history, basically. How history unfolds itself. Philosophy of history is known as historiography. তোমরা অনেকেই জানো না, বলে রাখছি, philosophy of history is known as historiography. তোমরা যেভাবে ইতিহাস পড়ো সেটা হচ্ছে হিস্ট্রি, আর historiography হচ্ছে যখন হিস্ট্রি looks into its subject and looks into its method and techniques, কেমন করে ইতিহাস পড়া হয়। আমি অরিন্দম ঘোষ, আমি যে মুহূর্তে আমার নিজের দিকে তাকাবো, তাকিয়ে দেখবো আবৃত্ত চক্ষু হয়ে উপনিষদকে কোট করে বলছি, যদি চোখটা নিজের মধ্যে ঢুকে যায়, আমি যদি দেখি যে হোয়াট কম্পোনেন্টস, হোয়াট ভেরিয়াস পার্টস যেগুলো অরিন্দম ঘোষকে অরিন্দম ঘোষ বানিয়েছে সেগুলো কি, তাহলে কিন্তু অরিন্দম ঘোষ ফিলোসফিক্যালি অরিন্দম ঘোষের ভিতরের দিকে তাকাচ্ছে। At the same time, if history looks into itself, is known as the historiography. টার্মটা মাঝে মাঝে শুনে থাকবে, Marxist historiography. So Marxist view of the history. So basically Marx looked into history, and it is basically an attempt to formulate a scientific theory of the human societies, how societies developed, and it suggests a program of political action for bringing about the expected change in society by making free the society from exploitation of tyranny. Marx viewed society as an exploitative machine, as a machinery for capitalism. পুঁজিবাদের দালাল হিসেবে এই সমাজ কাজ করেছে। কিভাবে করেছে তার হিস্টোরিক্যাল ডিটেল কিন্তু মার্কস অত্যন্ত সায়েন্টিফিক হতে দেখিয়েছে। মার্কস ইজ নট অ্যাকচুয়ালি আ গ্রেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, বাট হি ইজ আ গ্রেট হিস্টোরিয়ান। মার্কস কিন্তু যতটা না পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেছে, অনেকে মার্ক্সবাদ বলতেই মনে করে যে জবাব চাই, জবাব দাও, তা কিন্তু নয়।
মার্কস কিন্তু সারা জীবনে খুবই এই ধরনের কম জনসমাবেশ বা এই ধরনের জিনিস করে। হি ওয়াজ রাদার আ ফিলোসফার, he was rather a philosopher of history. He analyzed the various movements of history এবং তার উপরে বেস করে সে তার থিওরিকে প্রপাউন্ড করেছে, এবং সেটাই কিন্তু আমরা মার্কসিজম বলে পড়ি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে যেটা অন্যান্য থিওরির সঙ্গে মার্কসিজমের ডিফারেন্স, that Marxism has been applied in various sections of the society by various political parties across the world. গোটা পৃথিবীতে এই মার্কসিজমের আইডিয়াকে, তার হিস্ট্রিকে, তার ফিলোসফিকে বিভিন্নভাবে এমপ্লয় করার চেষ্টা করছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা, বিভিন্ন ধরনের মানুষেরা। এই জন্যই মার্কসিজম এতটা বিখ্যাত, এতটা রেলিভেন্ট, আমাদের সোসাইটির প্রত্যেকটা জায়গাতে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। কারণ পলিটিক্যাল পার্টি বা অন্যান্য অর্গানাইজেশন, বিট পলিটিক্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, প্রত্যেকেই মার্কসিজমের আইডিয়াতে খুব ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে। এবং সেই জন্যই মার্কস becomes a very important name because it talks about the changes in the society, the paradigmatic change, freedom of the exploited sections of the society from the capitalist people. এবার এই কনসেপশন গুলো কিভাবে আস্তে আস্তে ডেভেলপ করলো সেইগুলোই আমরা দেখার চেষ্টা করব। মাথায় রাখতে হবে এই যে মার্কসিস্ট তোমরা যে ফিলোসফিটা পড়ছো, it can be also be employed in case of the cultural studies, it also can be employed in case of the art, architecture, literature. সাহিত্যকেও মার্ক্সবাদী লেন্স থেকে বা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে পড়া যেতে পারে। এটা আমি বারবার বলছি, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, মার্ক্সিজম, these are actually part of, for example, history, political science, for example, sociology, প্রত্যেকটা সাবজেক্টে এগুলোকে পড়ানো হয়। তোমরা সাহিত্যের ছাত্রছাত্রীরা একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে মার্ক্সবাদের সমস্ত থিওরি গুলোকে নিয়ে এই সাহিত্যে এমপ্লয় করার চেষ্টা করবে। সেরকম ইতিহাসের ছাত্রছাত্রীরা ইতিহাসের মধ্যে হাউ দ্য হিস্ট্রি চেঞ্জ ইটসেলফ, ইতিহাস কেমন করে চেঞ্জ হয়েছে তার মধ্যে দেখাবার চেষ্টা করবে। এর ফলে these are very much interdisciplinary in nature। এটা কিন্তু এই আলাদা করে সাহিত্যকে ইতিহাস থেকে পৃথক করার যে প্রচেষ্টাটা কিন্তু করতে পারবে না। কারণ লিটারারি থিওরি মানেই ফিলোসফি, হিস্ট্রি, কালচারাল থিওরি, পলিটিক্যাল থিওরি, লিটারেচার, they are all mixed in a hybrid bag। প্রত্যেকে একে অপরের সঙ্গে খুব ভীষণভাবে সম্পৃক্ত অবস্থায় রয়েছে, ফলে একে অপরকে পৃথক করা যাবে না, পরিষ্কার। এইবার আমি মার্কসিজমের একটা টেকনিক্যাল ডেফিনিশন দেওয়ার চেষ্টা করব, সেদিকে আমি আসছি। আমার স্লাইডের নাম মার্কসিজম, ইডিওলজি, হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। ইডিওলজি মিন্স আদর্শ, হাউ মার্কস viewed society, সেটা হচ্ছে মার্কসিস্ট ইডিওলজি। হাউ মার্কস viewed history, that is part of the Marxist historiography. So what is Marxism? Marxism, you can see the screen, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছ তো? বেশ। Marxism is a social, political and economic philosophy named after Karl Marx, which examines, আমি এই পিডিএফ এই পিপিটিটা পিডিএফ ফাইল করে তোমাদের দিয়ে দেবো, তাহলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে। এখান থেকে প্রচুর 5 নম্বর এবং 10 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন তুমি লিখতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আমার তো কোয়েশ্চেনের এবং আনসারের বলতে দেয়াই আছে। which examines the effect of capitalism on labor। দেখো বেশ কয়েকটা লোডেড শব্দ পাচ্ছ, যে লোডেড শব্দগুলো আমি পরে এক্সপ্লেন করব। What is capitalism? Capital কাকে বলে? Any idea? স্যার ক্যাপিটাল মানে মূলধন। Capital মানে মূলধন, and at the same time capital is actually a very important instrument in controlling the 4 pillars of the production। একটা প্রোডাকশন হতে গেলে, প্রোডাকশন মানে উৎপাদন, একটা প্রোডাকশন হতে গেলে বেশ কয়েকটা জিনিসপত্র দরকার হয়। তার মধ্যে কি কি লাগবে? ল্যান্ড, লেবার, capital and organization. Land is very much essential to establish something। আমি একটা কারখানা করব, I will establish a great industry, we need land. Land, labor means manual laborers who will directly help in running the machineries. Land, labor, capital is very important। Capital থেকে এসছে capitalism।
Capital is basically finance, basically money through which the entire industry will be operated. Land, labor, capital, and organization, the entire structure through which this land, labor, and capital will be operated. একটা সংগঠনের থ্রু দিয়ে তাকে বলা হয় অর্গানাইজেশন। So Marxist concepts of production আমরা দেখব পরে, Marxism production বা উৎপাদন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেখানে এই চারটে যে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল, অর্গানাইজেশন, তাকে খুব ইম্পর্টেন্ট ওয়েতে কন্ট্রোল করে capitalism, those who have finance, those who have money. And Marx will eventually conclude that this money is basically based on the exploitation of the laborer. এই লেবারার বা যারা সত্যিকারের পরিশ্রমী শ্রেণী, তাদেরকে এক্সপ্লয়েট করে এই ক্যাপিটালিজম তৈরি হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? দ্যাট উইল বি পার্ট অফ দ্য মার্কসিস্ট হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম মার্কসিজমের অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট, যাকে বলা হয় দ্বন্দ্বমূলক কি বলে না, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তো হিস্টোরিক্যাল, হ্যাঁ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, যাকে আমরা বলবো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। ঠিক নয়, দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে পারো, বা ইতিহাসের পাঠ, দ্বন্দ্বমূলক ইতিহাসবাদও অনেকে বলে। তো এক্ষেত্রে এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ইতিহাস কেমন করে তৈরি হলো, তার পেছনে Marxism examines the effect of the capitalism on the labor, on the productivity, how a production is being created, and economic development. These words are very important. How our society develops, we will look into it. কেমন করে আমাদের সমাজ আস্তে আস্তে ইকোনমিক বিবর্তন হলো, this evolution of our society from an agricultural society down to an industry-based society. How this transition actually happens from a feudal society to an agricultural economy, down to an industry-based society, and finally capitalist and then multinationalist society. এই ডেভেলপমেন্ট কিন্তু মার্কস তার লেখার মধ্যে 1860 থেকে 1890 এই সময় দেখিয়েছেন। So Marx was a great visionary, and he argues for a worker revolution. তিনি আর্গু করেছিলেন যারা শ্রমিক শ্রেণী, তাদের বিপ্লব দিয়ে মার্কসিজম শেষ হয়, to overturn the capitalism in favor of the communism. What's the meaning of the word communism? Communism means Bangladesh Sammobad, a society where everyone is equal. Is it possible? That's a big time questions, and perhaps that's a very weak point of Marxism. That's a point where many critics of the Marxism emerge. সেটা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে মার্কসিজম ফেল করেছে, সেটা স্ট্যালিনের রাশিয়াতে হোক না কেন, লেনিনের রাশিয়াতে হোক না কেন, বা হাঙ্গেরি, গোটা ইস্ট ইউরোপে হোক না কেন, মার্কসিজম ফেল করেছে একটা জায়গাতে গিয়ে, যখনই মার্কসিজম চেষ্টা করেছে জোর করে মানুষজনের মধ্যে একটা ইকুয়ালিটি তৈরি করার জন্য। এটা কিন্তু হয় না। Men are not equal, and some are more equal than the others. মানুষ সবসময় নিজের অ্যাম্বিশনকে, নিজের গ্রিডকে চরিতার্থ করতে চায়। তুমি যদি বলো এমন একটা পৃথিবী যেখানে অরিন্দম ঘোষ এবং রতন টাটা সবাই সমান হবে, হবে না। এবং এই জায়গা থেকে কিন্তু মার্কসিজমের একটা বড় উইক পয়েন্ট। আমরা পরে দেখবো হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সোশ্যালিজম এন্ড কমিউনিজম। আমি তোমাদের জ্ঞানের জন্য আগে থেকে বলে দিচ্ছি, তোমরা কি জানো যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সোশ্যালিজম এন্ড কমিউনিজম? একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে সাম্যবাদ। In case of the socialism, all these means of the production মানে land, labor, capital, organization, all these means of the production will be owned by the government. The government will produce everything. It will control the school, the colleges, the universities. At the same time, it will control the industries. It will create motors. Everything will be created by the government. মার্কসিস্ট সোসাইটিতে কোনো প্রাইভেট অর্গানাইজেশন থাকবে না। দ্যাট ইজ সোশ্যালিজম। এই সোশ্যালিস্টিক মোড অফ দ্য প্রোডাকশন থেকে মার্কসিস্টরা বলছেন যে ইমার্জ করবে কমিউনিজম, অর্থাৎ সাম্যবাদ, অর্থাৎ রাষ্ট্রই সমস্ত সম্পত্তির অধিকারী হবে। আমার ল্যাপটপ রাষ্ট্রের, আমার হাতের পেন রাষ্ট্রের, এভরিথিং উইল বি ওনড বাই দ্য স্টেট। এটা কিন্তু পৃথিবীতে কোনো জায়গাতে সম্ভব নয়। যেখানে প্রাইভেট প্রপার্টির রাইট রয়েছে, যেখানে ইন্ডিভিজুয়াল সম্পত্তির রাইট রয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্রের সমস্ত সম্পত্তি, এটা কিন্তু প্রায় একটা অসম্ভব কল্পনা। মার্কস মনে করেছিলেন যে সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটি থেকে আস্তে আস্তে ইমার্জ করবে কমিউনিজম, সাম্যবাদে যাবে। দ্যাট উইল বি আ ভেরি ম্যাচিউরার পার্ট অফ দ্য হিস্ট্রির একটা ম্যাচিউর পার্ট হবে এই কমিউনিজম, এবং আলটিমেটলি there will be no exploitation into the society.
So that's the very basic definition, technical definition of Marxism. So what is Marxism? It's a social, political, and economic philosophy named after the German British philosopher Karl Marx, which examines the effect of the capitalism on the labor, on the productivity and economic development, and argues for a worker revolution to overturn capitalism in favor of the communism. Remember, in Marxism, the ultimate destiny, the ultimate utopian community will be communism. শেষে গিয়ে ইমার্জ করবে সাম্যবাদ, যেখানে সবাই সমান। এই সাম্যবাদ কেমন করে অ্যাচিভ হবে তার জন্য অনেক ধরনের ডক্ট্রিন, অনেক ধরনের ফিলোসফি রয়েছে। মার্কসিজম পজিটস দ্যাট দ্য স্ট্রাগল বিটুইন দ্য সোশ্যাল ক্লাসেস, যাকে বলা হয় শ্রেণী বৈষম্য বা শ্রেণী সংগ্রাম ইন এক্সাক্ট বেঙ্গলি। এই যে I belong to a particular middle class category, my conflict with the higher class people, or the conflict of the laborer classes with the higher class people, through which the society actually moves. Marx said the society has been created through the struggle between the social classes. শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে সমাজ বিবর্তিত হয়েছে। স্পেসিফিক্যালি বলে দুটো লোডেড ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড আমরা ডিসকাস করব। বিটুইন দ্য বুর্জোয়া, স্পেলিংটা সবার ভুল হয়, ভুল যেন না হয়, BOURGEOISIE, বুর্জোয়া। ISI কোনো pronunciation হবে না। Between the bourgeois or the capitalist and the proletariat, PROLETARIAT, প্রথমে ই তারপরে দুটো এ, PROLETARIAT, proletariat and bourgeois. What is bourgeois? Bourgeois is those people who have the resources, who have, in technical definition, have the means of production. What are the means of production? Land, labor, capital, organization. এগুলো যাদের হাতে থাকে, যারা নিজেরা প্রোডাক্টিভিটি ক্রিয়েট করতে পারে, নিজেরা বস্তু তৈরি করতে সক্ষম, তারা হচ্ছে বুর্জোয়া। And those who are proletariat, who are the workers who work in those factories. So Marxism, রিমেম্বার, সারা জীবন মার্কসিস্টরা কিন্তু কথা বলেছে এই ধরনের এগ্রিকালচারাল লেবারদের দিয়ে নয়। মার্কস কিন্তু কথা বলেছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে ভয়ঙ্করভাবে এক্সপ্লয়েট করা হয় প্রত্যেক দিন। কারণ মাথায় রাখতে হবে, মার্কস is a product of the Enlightenment. And what is Enlightenment? Enlightenment is a specific period from 1715 to 1789 in European history. তোমরা পড়েছো, Enlightenment হচ্ছে আলোক প্রাপ্তির সময়, the age in which the idea of the liberty, equality, fraternity, all these things emerged. যে সময় প্রথমেই আইডিয়া গুলো ইমার্জ করছে, আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এবং ফর এক্সাম্পল, যে সময়ে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক লেখা হচ্ছে, লন্ডন সোসাইটি ক্যাফেটেরিয়া গড়ে উঠছে, গোটা পৃথিবী জুড়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1760s হচ্ছে, এই সময়ের প্রোডাক্ট মার্কস। ফলে মার্কস কিন্তু প্রত্যেকদিন দেখছে যে বিরাট বড় বড় কলকারখানা এবং সেখানে সাধারণ মানুষজন এক্সপ্লয়েটেড হচ্ছে, 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা খাটছে। এবং তারা তাদের যে লেবারের যে মূল্য, তাদের পরিশ্রমের যে মূল্য, যেটা মার্কস পরে বলেছেন যে উদ্বৃত্ত শ্রমের মূল্য, আমি এই টেকনিক্যাল ডেফিনেশন গুলো পরে আলোচনা করছি, সেগুলো তারা পাচ্ছে না। Constantly they are being exploited. এখান থেকে কিন্তু মার্কসিস্ট আইডিয়া of the society of history emerge করছে। So basically Marxism posits the struggle between the social classes, between the bourgeois and the capitalist, between the proletariat and between the bourgeois and the proletariat, that is between the capitalists and the workers, and defines economic relations in a capitalist economy and will inevitably lead to revolutionary communism. Marxist people said, or Marx said, that the capitalist economy will eventually transform into revolutionary communism. বিপ্লব হবে, তারপরে সাম্যবাদ আসবে। So Karl Marx from 1818 to 1883, মনে থাকবে, from 1818 to 1883, very important historically, মাথায় রাখতে হবে এই পিরিয়ডে কার্ল মার্কসের জন্ম। এনলাইটেনমেন্টের শেষের পরে ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, টু অফ দ্য মেজর ফ্যাক্টরস দ্যাট প্রডিউসড মার্কসিজম। মানুষের স্বাধীনতার কথা, মানুষের সাম্রাজ্যবাদ থেকে মুক্তির কথা যেখানে বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু মার্কসের জন্ম হচ্ছে।
ফলে মার্কসের আগে দুটো অত্যন্ত হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট ইভেন্ট, ওয়ান ইজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789, অ্যানাদার ইজ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স 1779, জর্জ ওয়াশিংটন যেটা করেছিল। এই দুই দেশের স্বাধীনতা কাহিনী অলরেডি হয়ে গেছে। ফলে exploited people who are being exploited by the tyrant, those people who are being exploited by the capitalists, তাদের কাহিনী কিন্তু মার্কসের বলতে হিস্টোরিক্যালি অনেক বেশি সুবিধা হয়েছিল, কারণ ইতিহাসের পটভূমি মার্কসের সঙ্গে ছিল। আমি কি পরিষ্কার এখন অব্দি? আমি কি পরিষ্কার কাকে বেসিক্যালি মার্কসিজম বলতে পেরেছি? সো আমি যে কথাগুলো বললাম, বলো বলে দিন। আমি শতাব্দী তুমি রেকর্ড থেকে আমি বলতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। তুমি রেকর্ডটা দেখবে আর আমি আবার আবার অনেকবার পরে রিপিট করব, কোনো অসুবিধা হবে না। So that's the basic definition of Marxism. It's a social, political, economic philosophy যেটা এক্সামিন করে ক্যাপিটালিজম কেমন করে লেবারকে এক্সপ্লয়েট করে, কেমন করে ল্যান্ড লেবার অর্গানাইজেশন ক্যাপিটাল কন্ট্রোল করে, সবকিছুকে। মার্কসিস্ট ফিলোসফি কিন্তু অন্য ফিলোসফি থেকে একেবারে ডিফারেন্ট। এর আগে ফিলোসফি বলতে ইমানুয়েল কান্ট, জন লকের যে ফিলোসফি, সেখানে কিন্তু অর্থনীতি বা ইকোনমির কোনো ইনক্লুশন ছিল না। অর্থনীতি সম্পূর্ণ ফিলোসফি থেকে আলাদা সাবজেক্ট ছিল। Marx for the first time included the concept of the economy in the interpretation of the history, and it is a materialist interpretation of history. আমি বোর্ডের মধ্যে লিখছি, এই মানেটা তোমরা আমাকে বলবে, আমি ডিসকাস করতে করতে যাব। মেটেরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি। বলো তোমরা হিস্ট্রি বলতে কি বোঝো? হিস্ট্রি বলতে তোমরা কি বোঝো? দ্যাটস দ্য কিওয়ার্ড ইন মার্কসিজম। The past is the past is the fact, the information, right? But Marxistরা প্রথমবার বললো history is not fact. History is not actually a collection of information, but history is basically story of the exploitation. If we look into history, we will look how our society evolves, কেমন করে আমাদের সমাজ বিবর্তিত হয়েছে, from a feudal perspective, from a feudal society down to a agricultural society, after agricultural revolution, after the invention of the iron and fire, and down to a capitalist and machine driven society, and up to our multinational society. এটা কিসের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে? অনেকে বলবে রাজা রাজার কাহিনী। হিস্ট্রি ইজ a tale of the stories of the monarchs. অনেকে বলবে it's a tale of the common people. Basically, Marx would say it's basically a story of the money. It's basically a story of the materialism, বস্তুবাদ। It's basically a story of the economy. অর্থনীতি কেমন ভাবে তৈরি হয়েছে। যদি অর্থনীতি যদি মেটেরিয়ালিস্টিক এর দিকে তাকাও, তবেই কিন্তু ইতিহাসকে ইন্টারপ্রেট করতে পারে। বস্তুবাদী ভাবনা চিন্তা ইতিহাসের বস্তুবাদী পঠন। বাংলায় বলতে গেলে ইতিহাসকে আমি শুধুমাত্র ইকোনমির পার্সপেক্টিভ থেকে দেখছি। তুমি ইতিহাসকে দেখতে পারো যে who are the names of the monarchs, আকবর, জাহাঙ্গীর, ফর এক্সাম্পল সর্দার রঞ্জিত সিং। মার্কস বলবে তা নয়, মার্কস বলবে দেখো যে আকবরের সময়কার ইন্ডিয়ান ইকোনমি কেমন ছিল, সেখানে হিন্দু এবং মুসলিম যে সাম্য, সেটা অনেকটা ইকোনমির উপর ডিপেন্ডেন্ট। আদৌ মুসলিমরা হিন্দুদের এক্সপ্লয়েট করতো কিনা সেটা দেখো। So Marxist historiography for the first time looks into the materialist interpretation of the history. History is based on the production, land, labor, capital organization. ইতিহাস সবসময় চারটে জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চিরকাল ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশন ছিল। সাধারণ মানুষ যারা কৃষি জমিতে খেটেছে, সেটাও কিন্তু লেবারের পার্ট, সেটাও কিন্তু ল্যান্ডও আছে, লেবারও আছে। অত ক্যাপিটাল নেই কিন্তু অর্গানাইজেশন আছে। সব ক্যাপিটালও আছে কারণ ইনভেস্ট করছো কিছু না কিছু, সেটা এক্সাক্ট মানির ফর্মে হোক বা অন্য কিছুর ফর্মে হোক। ফলে মার্কসিজম কিন্তু ইতিহাসকে সবসময় এই ইকোনমিক পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করছে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসের বিবর্তন। দ্য এভলিউশন অফ হিস্ট্রি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য মেটেরিয়ালিস্ট perspective of history. Is it clear? In Marxism, economy is everything. অর্থনীতি সবকিছু। ইকোনমি, ইকোনমিক বেস এন্ড কালচারাল সুপারস্ট্রাকচার। আমরা পরে যখন বেস এবং সুপারস্ট্রাকচারের কনসেপশনে যাব, তখন এই আইডিয়াটা নিয়ে আলোচনা করব। বলো পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা একটু মার্কসের জীবনীর দিকে অল্প একটা স্লাইডে দেখে নিই।
Karl Heinrich Marx, 1818 to 1883. He was a German philosopher, economist, historian, sociologist, political theorist, journalist, socialist, revolutionary. A man with different roles. Different roles is being rolled out in a single man. He was a German philosopher. He born in Triad, Germany. Marx studied law and philosophy at the university, and he married Jenny von Westphalen in 1843. কিন্তু ডিউ টু হিজ পলিটিক্যাল পাবলিকেশন, এই ধরনের লেখার ফলে যেটা হয়, মার্কস কিন্তু বিকেম স্টেটলেস, সে কিন্তু রাষ্ট্রহীন হয়ে পড়ে। হি হ্যাজ বিন এক্সাইলড ফ্রম হিজ সোসাইটি, এবং সে একটা ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে তার ওয়াইফ এবং চিলড্রেনকে নিয়ে লন্ডনে আসে, যেখানে তার বন্ধু হয় ফ্রেডরিশ এঙ্গেলস, হু ওয়াজ অ্যাকচুয়ালি বিলং টু আ ক্যাপিটালিস্ট হাউসহোল্ড। আইরনিক্যালি মার্কসের যে বন্ধু সে কিন্তু যথেষ্ট বড় লোক। মার্কস তীব্র দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়েছেন, জীবনের একটা অংশ। কিন্তু যদি তার বন্ধু ফ্রেডরিশ এঙ্গেলস না থাকতো, তাহলে কিন্তু মার্কসের অনেক লেখাই আজকে পাবলিশ হতো না। And he actually publishes his writings and helps in researching in the reading room of the British Museum. British Museum এর রিডিং রুমে মার্কস দিনের পর দিন কাটিয়েছে, ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। মার্কস কিন্তু is much more an economist, much more a philosopher, much more an academician rather than a revolutionary socialist. আমরা যদি মনে করি যে মার্কস মানে কিন্তু সিপিএম বা সিপিআই এমএল এর ছাত্রছাত্রীদের মতো জবাব চাই জবাব দাও, তা কিন্তু নয়। He was a bit of an academic, a great philosopher. সে কিন্তু জীবনের একটা বড় অংশ ব্রিটিশ মিউজিয়ামে কাটিয়েছে। সে কিন্তু সেখানে বসেই তার জীবনের some of the greatest works সেখানে বসে লিখেছে। মার্কসিজমের যে অ্যাপ্লাইড পার্টটা, মানে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সরকারের বিপক্ষে লড়াই, সেটা কিন্তু পরবর্তীকালের অনেক ফিলোসফাররা, বিট লেনিন, বিট স্ট্যালিন, বিট ট্রটস্কি, রেভলিউশন অ্যান্ড সোসাইটি বিখ্যাত বই, তো এরা কিন্তু ট্রটস্কি, লেনিন, স্ট্যালিন এরা অনেকটা করেছে। মার্কস নিজে খুব একটা এই বিষয়টার মধ্যে ছিল না। মার্কস ওয়াজ অ্যান একাডেমিশিয়ান, হি ওয়াজ বেসিক্যালি এন হিস্টোরিয়ান। সে থিওরি দিয়েছে, সে পার্সপেক্টিভ দিয়েছে, বাকিরা সেটাকে এমপ্লয় করেছে। কিছু বিখ্যাত মার্কসের বই যেগুলোর নাম জানতেই হবে, 2 নম্বরের প্রশ্নে যে কোনো দিন চলে আসতে পারে, সারা জীবন কাজে লাগবে, সাল মুখস্থ রাখতে হবে। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 is a very important year in the European history because on that time the Crimean War actually happens. Communist Manifesto and 3 volume, 3টে ভলিউমের Das Kapital. Trust me, it's much more difficult than Derrida. আমাকে বিশ্বাস করো, আমি ক্যাপিটাল পড়েছি, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ইকোনমিক্স দিয়ে এত কঠিন বই আমি জীবনে খুব কম পড়েছি। তোমরা যদি ডাইরেক্ট টেক্সট পড়ো একটা বর্ণও বুঝতে পারবে না। আমারই বুঝতে সময় লেগেছে 6 বছর 7 বছর। মার্কসের ক্যাপিটাল 3টে ভলিউমে বেরিয়েছে। ফার্স্ট ভলিউম 1867, সেকেন্ড ভলিউম 1885, থার্ড ভলিউম 1894। দাস ক্যাপিটাল, দি ক্যাপিটাল। বুঝতে পারছো ক্যাপিটাল বা অর্থের উপরে মার্কস কতটা গুরুত্ব দিচ্ছেন। His political and philosophical thought had enormous influence on the subsequent intellectual, economic and political history, and his name has been used as an adjective. Remember, মার্কসের নাম কিন্তু অনেক ক্ষেত্রেই মার্কসিস্ট, এবং একটা স্কুল অফ সোশ্যাল থিওরি এটাতে ইউজ করা হয়। মার্কস ইজ নট অনলি আ নাউন, ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড both a noun and a school of the social theory. সমাজ বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে মার্কসিজম। সো Karl Heinrich Marx, German philosopher, economist, historian, sociologist, political theorist, journalist, socialist, revolutionary from 1818 to 1883. Marx, Engels and Marx's daughters, বিখ্যাত ছবি, পুরনো ছবি, মার্কস এবং তার বন্ধু এঙ্গেলস। এঙ্গেলস না থাকলে মার্কসের লেখা আজকে তোমরা পড়তে পারতে না। মার্কসের বন্ধু ফ্রেডরিশ এঙ্গেলস, 1820 to 1895, another German philosopher, historian. He was a communist, a little bit of social scientist, sociologist. Of course, he was a journalist, and most ironically, he was a businessman. মার্কসের বন্ধু সারা জীবন যে বিজনেসের এগেইনস্টে লিখেছে, ক্যাপিটালিজমের বিপক্ষে লিখেছে। He was a businessman. His father was, in fact, an owner of a large textile factories in Salford, England, and in Barmen, Prussia. এতটাই বড়লোক ছিল, তার বাবার একটা ফ্যাক্টরি ছিল, দেশে বিদেশে প্রচন্ডভাবে সাহায্য করেছিল। এই সো কল্ড বিজনেসম্যান, সো কল্ড বুর্জুয়া মানুষটা সারা জীবন কিন্তু মার্কসকে হেল্প করার চেষ্টা করেছিল। So Engels developed
what is now known as Marxist theory together with Karl Marx. এঙ্গেলসের বিখ্যাত বই 1845, এঙ্গেলসের নিজের বই জেনারেলি একটাই, বাকিগুলোতে মার্কসকে সাহায্য করেছে। দ্য কন্ডিশন, এছাড়াও এঙ্গেলসের একটা বিখ্যাত বই আছে, দুটো বই আছে। ফার্স্ট বই দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, ওয়ার্কিং ক্লাসের কন্ডিশন নিয়ে তিনি বই লেখেন, এবং বেসড অন হিজ পার্সোনাল observations, personal experience and research in the English cities. মাথায় রাখতে হবে 1760s onwards 1780s এ ইংল্যান্ডে কিন্তু একটা লার্জ ট্রান্সমাইগ্রেশন of the rural people হতে থাকে। কেন? why? because of the industrial revolution। যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হচ্ছে, ম্যানচেস্টারে, লন্ডনে একটা বড় অংশের মানুষ আসছে, গ্রাম থেকে শহরে আসছে, মানুষ খেতে পাচ্ছে না, পভার্টি হচ্ছে। সেই অবজারভেশনের উপর বেস করে লিখলেন দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, এবং পরবর্তীকালে লিখলেন 1848 এ এঙ্গেলস কো-অথার্ড দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, মার্কসের সঙ্গে লিখলেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। বিখ্যাত বই, খুবই বিখ্যাত বই। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ইজ আ বিট অফ রেভলিউশনারি জিল, অনেকটা পলিটিক্যাল লেখা, কিন্তু ক্যাপিটাল অনেকটাই ফিলোসফিক্যাল লেখা। দাস ক্যাপিটাল তিনি হেল্প করেছিলেন মার্কসকে লেখার জন্য, ফাইন্যান্সিয়ালি অ্যালাউইং হিম টু ডু দ্য রিসার্চ এন্ড রাইট দাস ক্যাপিটাল। এছাড়াও একটা বিখ্যাত বই লেখেন 1884 এ ফ্রেডরিশ এঙ্গেলস, যেটা আমরা পরবর্তীকালে ফেমিনিজম পড়তে গিয়ে একটু পড়বো। হি পাবলিশড দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি এন্ড দ্য স্টেট। কেমন করে ফ্যামিলির জন্ম হলো, পরিবারের জন্ম হলো ফ্রম আ মেট্রিয়ার্কাল সোসাইটি, একটা মাতৃতান্ত্রিক জায়গা থেকে পেট্রিয়ার্কি জন্ম। কারণ প্রথমবার এঙ্গেলস দেখালেন যে সেই সময়ে যখন মানুষের কৃষিকাজের ইনভেনশন হলো, বিফোর ম্যান ফার্স্ট ইনভেন্টেড ফায়ার, দেন ইনভেন্টেড আয়রন, আয়রনের ইনভেনশনের পর থেকেই তো আস্তে আস্তে কৃষিকাজ হয়ে গেল। এই আয়রনের ইনভেনশনের সঙ্গে কৃষিকাজের কি সম্পর্ক? What's the basic relation between the invention of the iron and agriculture? এইটাই আইএএস এর কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। তোমরা যখন এনসিইআরটি পড়বে, তোমরা খালি দাগ দিয়ে চলে যাবে যে in the later Vedic period the men of the Indus civilization, they for the first time invented iron, and with iron the agricultural revolution emerged। এনসিইআরটি পড়তে গেলে কিন্তু সেভাবেই পড়তে হবে, যেখানে এনসিইআরটি পড়ছো সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে যে কেন, ওয়াই, কেন কৃষিকাজ তৈরি হলো আয়রনের ইনভেনশনের সঙ্গে সঙ্গে। খুব সিম্পল, কিন্তু বেসিক কনসেপ্ট জানতে হবে। বলো। আয়রন বলতে লোহা বলছেন তো? লোহা বলছি। হ্যাঁ, তো স্যার কৃষি কাজ করতে গেলে তো লাঙ্গলের তো দরকারই হচ্ছে। রাইট, ভেরি গুড। এটা কিন্তু অনেকেই বলতে পারবে, অভিতে বলে দিয়েছে কৃষি কাজ করতে গিয়ে লাঙ্গলের প্রয়োজন হবে। আয়রন মানে আমি অন্য আয়রন ভেবেছিলাম, ওইজন্য বুঝতে পারিনি। কি আয়রন ভেবেছো? বডির মধ্যে আয়রন? হ্যাঁ, আয়রন মানে লোহা, এখান থেকে বুঝতে পারিনি ওটা। রাইট। সো এইভাবে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এগ্রিকালচারাল রেভলিউশন, এই বেসিক কনসেপ্টের উপর বেস করে কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এর এক্সামিনেশনে কোশ্চেন আসে, এবং মার্কসিজম থেকে একটা বড় অংশের প্রশ্ন আসে। কারণ মার্কসিজম তুমি বুঝলে ইকোনমির বেসিক ফান্ডাটা তোমার মোটামুটি সবই জানা হয়ে যাবে। আমি আসবো, এখন আমি আসিনি, ঢুকিনি পুরোপুরি জায়গাগুলোতে। মার্কসিজমের সাথে কমিউনিস্ট এই দুটো শব্দ কিভাবে চলছে? রিলেশন, কি করে রিলেশন? আচ্ছা, আমি তো অলরেডি বলেছি, আরেকবার বলে দিচ্ছি। আগে এটা শেষ করি, তারপরে ওটাতে আসছি। খুবই সিম্পল, রিলেশনটা খুব সিম্পল, সেটা আমি আসছি। আগে শেষ করে নি এটা। তিনি লিখলেন দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি এন্ড দ্য স্টেট। রাষ্ট্রের জন্ম হচ্ছে কেমন করে, পরিবারের জন্ম হচ্ছে কি করে? কারণ এই কৃষিকাজ যখন শুরু হচ্ছে, কৃষিকাজ যে মুহূর্তে শুরু হচ্ছে, ইট রিকোয়ার্স আ লট অফ লেবার, ইট রিকোয়ার্স আ ম্যানুয়াল লেবার অন দ্য পার্ট অফ দ্য মেন। আসল শক্তির প্রয়োজন। এর ফলে যেটা ঘটতে থাকলো সেটা হচ্ছে নারীদেরকে ব্যাকসিটে রেখে পুরুষেরা এই কৃষিকাজ বেশি পরিমাণে করতে আরম্ভ করলো। এর ফলে যেটা হলো, আস্তে আস্তে মানে ফ্যামিলি তৈরি হলো, এবং ফ্যামিলিতে নারীরা মেট্রিয়ার্কাল সোসাইটি থেকে পেট্রিয়ার্কাল সোসাইটি তৈরি হতে আরম্ভ করলো। সো এবং যখনই কৃষিকাজ তৈরি হলো, তখনই মানুষ কিন্তু যে যার ল্যান্ডের মধ্যে তারা কৃষিকাজ করতে আরম্ভ করলো, এগ্রিকালচার করতে আরম্ভ করলো, এবং সেখান থেকেই প্রাইভেট প্রপার্টির জন্ম। এবং রাষ্ট্র প্রাইভেট প্রপার্টিতে সেই সময় থেকে আস্তে আস্তে হাত দিল না। অনেকগুলো প্রাইভেট প্রপার্টি মিলিয়ে একটা রাষ্ট্রের জন্ম হলো। বারবার আমরা দেখবো যে এঙ্গেলস বা মার্কস কিন্তু বলছে
যে সোশিয়ালিস্টিক মোড অফ দ্য প্রোডাকশন, যেখানে রাষ্ট্র সমস্ত ধরনের প্রাইভেট বা প্রপার্টি কন্ট্রোল করবে। কিভাবে করবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অর্পিতার উত্তরে আসছি। What is the basic difference between Marxism and communism? There isn't, কোনো ডিফারেন্স নেই। মার্কসিস্ট মানে মার্কসের নিজস্ব পার্সপেক্টিভস, নিজস্ব ইডিওলজি অ্যাবাউট ইকোনমিক্স, চিন্তা ভাবনা। কমিউনিজম মানে কি? কমিউনিজম ইজ বেসিক্যালি অ্যান আইডিয়া অফ দ্য মার্কস। মার্কসের আইডিয়া থেকে বাংলায় বলা হয় সাম্যবাদ। সাম্যবাদ মানে কি? যেখানে সবাই সমান, যেখানে নারী পুরুষ, যেখানে ধনী দরিদ্র, irrespective of their class, irrespective of their religion, irrespective of their creed, where everybody is equal, and where the land labor capital organization, all the means of production, উৎপাদনের যে সমস্ত ক্ষেত্রগুলোর যে শর্তগুলো, সেগুলো কে ওন করবে? স্টেট। যেখানে রাষ্ট্র এগুলো সবকিছুকে কন্ট্রোল করছে। আমার নিজের ল্যাপটপ নয়, আমার নিজের গুগল মিট নয়, আমার নিজের গ্রাফিক ট্যাবলেট নয়, আমার নিজের বাড়ি নয়, সবই রাষ্ট্রের। এখানে শুধুমাত্র কলেজ বা ইউনিভার্সিটি রাষ্ট্রের, সেখানে কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকবে না, প্রত্যেকটাই রাষ্ট্রের। এরকম একটা আইডিয়াল ইউটোপিয়ান কনসেপশন হচ্ছে কমিউনিজম। সারা পৃথিবীতে আজ পর্যন্ত কোনোদিন কোনো কমপ্লিট কমিউনিস্ট স্টেট হয়নি, হতে পারে না। কারণ তাহলে সেখানে কোনো ধরনের স্টেট, এভরিথিং, এভরি প্রপার্টি উইল বি স্টেট ওন্ড, ইন্ডিভিজুয়াল ওন্ড কোনো প্রপার্টি থাকবে না। রাশিয়াতে করার চেষ্টা করেছিল, ইট ফেলড কমপ্লিটলি উইথ দ্য ফলিং অফ দ্য মিখাইল গর্বাচভস গভর্নমেন্ট ইন 1992। যেখানেই করা হয়েছে সেখানেই ফেল করেছে, কারণ মানুষ একজন অত্যন্ত গ্রিডি হিউম্যান বিইং। এবার মার্কসিজমের অনেকগুলো ধারা, আমরা সেটা পরে দেখবো, কিন্তু এই মার্কসিজমের যে এভলিউশনের যে ধারা, তার মধ্যে কমিউনিজম হচ্ছে আলটিমেট, যেটা আলটিমেটলি সাম্যবাদে যাবে। এবার সোশিয়ালিজম, এটাও তো মার্কসিজমের একটা ধারা। সোশিয়ালিজম মানে সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে কি? হোয়ার the various means of the production will be owned by the state। এই যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, এগুলো প্রত্যেকটা স্টেটের হবে। কারখানা স্টেটের, অফিস স্টেটের। এইটা কিন্তু সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটি কিন্তু অনেক দেশে এক্সপিরিয়েন্স করা হয়েছে। চায়নাতে হয়েছে, রাশিয়াতে করা হয়েছে আফটার দ্য বলশেভিক রেভলিউশন, অনেক জায়গাতে হয়েছে। কিন্তু কমিউনিজম, এই ট্রানজিশন ফ্রম দ্য সোশিয়ালিজম টু কমিউনিজম, মার্কস বলছেন আস্তে আস্তে সোশিয়ালিজম প্র্যাকটিস করতে করতে কমিউনিজমে আসবে। এটা তো ক্যাপিটাল বইতে বলছেন। এই যে ট্রানজিশন সোশিয়ালিজম থেকে যে কমিউনিজমে আসবে, এটা কিন্তু একটা বিরাট মানে সময়ের ব্যাপার। মানুষকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে হবে আমার কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি নেই, আমি সমান আর একটা মানুষের সঙ্গে। রতন টাটা আর আমি একটা জায়গাতে, ধীরুভাই আম্বানি আর আমি একটা জায়গাতে, এটা একটা প্রায় ইম্পসিবল কনসেপ্ট। এন্ড হেন্স দেয়ার ফ্রম ইমার্জ দ্য criticism of the Marxism। এখান থেকে মার্কসিজমের সমালোচনাটা বেরিয়েছে, that it is an utopian and imaginary ideal, imaginary concept, that communism cannot be actualized in any governmental form। প্রশাসনিক ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে কমিউনিজমকে কোনোদিন একটা ফর্ম দেওয়া যাবে না, কারণ মানুষ সবসময় নিজস্ব ব্যাপারটা বুঝে নেবার চেষ্টা করে। আমার নিজের যতদিন ফ্যামিলি রয়েছে, যতদিন আমরা ম্যারেজ নামক ইনস্টিটিউশন রয়েছে, যতদিন ইন্ডিভিজুয়াল প্রপার্টি রয়েছে, ততদিন কোনোদিন, আই রিপিট, ততদিন কোনোদিন কমিউনিজম পসিবল না। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ 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 বেশ। ফ্রেডরিশ এঙ্গেলস বলেছি, এবার একটু স্কিপ করে যাচ্ছি, একটু ডিটেলে তৈরি করেছি। দিস আর দ্য ভেরিয়াস বুকস অফ দ্য মার্কসিজম। খুবই মানে সারা জীবনে এত বই লিখেছেন। একটা কথা বলি, আমার মনে আছে এখনো, টেলিগ্রাফে একবার বেরিয়েছিল একবার লেখা, যে ইফ ইউ, ভালো করে শব্দগুলো খেয়াল করবে, ইফ ইউ ডু ওন দ্য কমপ্লিট ওয়ার্কস অফ দ্য মার্কসিজম, then definitely you are a bourgeois, you are not a proletariat। যদি তুমি মার্কসের সমস্ত বই তোমার বাড়িতে থাকে, তাহলে তুমি অবশ্যই বুর্জোয়া, প্রোলেটারিয়েট নয়। কারণ কমপ্লিট ওয়ার্কস অফ মার্কস যদি তোমার বাড়িতে থাকে, সেটার দাম হবে প্রায় 60 থেকে 70,000 টাকা। মোর দেন 100 ভলিউমস, 100 ভলিউমের উপরে মার্কস লিখেছেন সারা জীবনে, আমাদের রবীন্দ্রনাথের থেকে অনেক বেশি। এবং পারহ্যাপস অনেকে বলে, ইজ ইট মার্কসেস রিভেঞ্জ অন দ্য ক্যাপিটালিজম? এত বই লিখেছেন যে সেটা মানুষের পক্ষে কিনে পড়ে পুরোটা পড়া প্রায় অসম্ভব, অনেক মানুষের পক্ষে পড়া সম্ভব। ডেফিনেটলি দেয়ার আর স্কলার্স,
যাদের কথা আমরা এখানে আলোচনা করবো, অ্যালথিউজার থেকে অনেকে রয়েছেন যারা পুরো মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি ভুলে খেয়েছেন, মার্কসের প্রত্যেকটা লেখা পড়েছেন। কিন্তু মার্কসের কিছু বিখ্যাত বইয়ের দিকে আমরা তাকাবো, খুবই খুবই বিখ্যাত বই, ডাস ক্যাপিটাল বা দ্য ক্যাপিটাল, Economic and Philosophic Manuscripts of 1884 by Karl Marx, a very famous book. A very famous book is Communist Manifesto. A very famous book is German Ideology. এই চারটে বইয়ের নাম আমি উল্লেখ করলাম। এছাড়া প্রচুর প্রচুর নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে বই লিখেছেন, প্রচুর পরিমাণে বই লিখেছেন হিস্ট্রি নিয়ে, হিস্টোরিওগ্রাফি নিয়ে। এইবার আমরা যে জায়গাতে একটু ভালো করে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কোন জায়গা থেকে এই মার্কসিজমের আইডিয়াটা আস্তে আস্তে মানে বেরোতে আরম্ভ করে? বলো স্যার, লিটারেচারে মার্ক্সবাদটা দেওয়ার কি মানে কি দরকার ছিল? হ্যাঁ, সেটাই তো আমরা পড়াবো যে কি প্রয়োজন ছিল। সেটা এখনো সেটা আস্তে আস্তে আমার অন্তত আরো 2টো ক্লাস লাগবে, কারণ বেসিক মার্কসিজম না বলে তো আমি লিটারেচারে কেমন করে মার্কসিজম আসলে বোঝাতে পারবো না। খালি এটুকু আমি তোমাকে বোঝাতে পারি যে Marx talk about this kind of exploitations, this kind of materialist interpretation of history. তুমি এইভাবে ইতিহাসের এই পার্সপেক্টিভটা নিয়ে সাহিত্যটাকে পড়তে পারো। ফর এক্সাম্পল, আমি তোমাকে দিয়ে দিই, প্রশ্নটা করে দিলে আমি তোমাকে শুরুর দিকে এই প্রশ্নটা, তোমার কি প্রাইড এন্ড প্রেজুডিস পড়েছো? পড়া উচিত, কিন্তু তোমাদের এটা 4th সেমেস্টারে ছিল এবং 4th সেমেস্টারে প্যান্ডেমিক সিচুয়েশন টপ মোস্টের অবস্থায়, এবং তোমরা পুরোটা ভুলে মেরে দিয়েছো। প্রাইড এন্ড প্রেজুডিস ইজ আ এটা নন ডিটেল ছিল তো সেজন্য পড়া হয়নি। কিন্তু অবশ্যই পড়া উচিত, কারণ it's a very canonical important text in specifically in the context of the British Romanticism. It is basically a story of a love story, novel of manners, অনেকে বলে 1813 সালে পাবলিশ, জেন অস্টিনের লেখা। বা ফর এক্সাম্পল, তোমরা একটা বিখ্যাত টেক্সট তোমরা যেটা পড়েছো খানিকটা, সেটা হচ্ছে জেন আয়ার। ইটস আ ডিটেইল টেক্সট। জেন আয়ারের কথা আমি পরবর্তীকালে বলেছি। Pride and Prejudice actually begins with a famous sentence. What is the sentence? It is a truth universally acknowledged. আমি নাদাকে বলছি, আমি পড়েছি আজ থেকে প্রায় 10 বছর আগে। It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. ভালো করে বোঝো সেন্টেন্সটা। It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. একজন মানুষ, সিঙ্গল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, প্রচুর টাকা রয়েছে, তার হয়তো একটা স্ত্রীর প্রয়োজন আছে, কারণ না হলে এই টাকা, এই বাড়ি, এই জিনিসপত্র কে ভোগ করবে? কে ইনহেরিটেন্স হবে এই প্রপার্টি? এর পেছনে কিন্তু একটা বিরাট বড় পলিটিক্স রয়েছে। মার্কসিস্ট লেন্স থেকে যদি তুমি এই প্রাইড এন্ড প্রেজুডিসকে দেখো বা জেন আয়ারকে দেখো, তাহলে কিন্তু অনেক কিছু আনরাভেল হবে। কিভাবে? প্রাইড এন্ড প্রেজুডিসের সময় মহিলাদের কিন্তু রাইট টু প্রপার্টি ছিল না। ভারতবর্ষের প্রথম রাইট টু প্রপার্টি এসছে 1949, স্বাধীনতার পরে। তারা কিন্তু নারীদের কোনো ধরনের রাইট টু প্রপার্টি ছিল না। তুমি যদি বিয়ে করো তবেই তুমি তোমার বাবার যে সম্পত্তির পুরো অংশটা সেটা তোমার স্বামীর নামে হবে, নাহলে কিন্তু সেটা হবেই না। তাহলে যে কোনো সময় যে কোনো বাবার মনে এরকম একটা অ্যাংজাইটি কাজ করবে যদি তার যে একটা সিঙ্গেল গার্ল চাইল্ডের পিতা হয়, যে তার বাড়িটা অন্য কারোর নামে চলে যাবে। ফলে মার্কসিজম কি করবে? বা ইন কেস অফ দ্য জেন আয়ারের টেক্সটের মধ্যে কি রয়েছে? জেন আয়ারের টেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এই সেম জেন একটা গভর্নেস হিসেবে কাজ করছে, তার কোনো রাইট টু প্রপার্টি নেই। কারণ বিফোর দ্য 19th century there was no right, in fact 20th century there was no right to property of the women. নারীদের কোনো সম্পত্তির অধিকারী নেই। মার্কসিজম বা মার্কসিস্ট লিটারারি থিওরি লিটারেচারকে ইকোনমির পার্সপেক্টিভ থেকে রিড করবে। সেই সময়কার সমাজের অর্থনীতি, সেই সময়কার সমাজে নারীর যে অর্থনৈতিক অবস্থান, দ্য ইকোনমিক লোকেশন অফ দ্য উইমেন অন দ্যাট কন্টেম্পোরারি সোসাইটি, সেইটাই মার্কসিস্ট লেন্স থেকে তুমি লিটারেচারকে পড়তে পারবে। বুঝতে পেরেছো? বা ফর এক্সাম্পল, যখন তোমরা বিভিন্ন ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজ টেক্সট পড়বে, ধরা যাক ফর এক্সাম্পল হার্ড টাইমস তোমাদের সিলেবাসের মধ্যে আছে, একটা ইউটিলিটারিয়ান এডুকেশন সিস্টেমের কথা, ম্যাক্সিমাম গুড ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, কিন্তু সেটা কাদের জন্য?
যারা সোসাইটির উঁচু তলার মানুষের জন্য, যারা খেতে পাওয়া না খেতে পাওয়া মানুষ, তাদের কথা কে বলবে? তখনই এই মার্কসিস্ট লেন্স অফ রিডিং লিটারেচার, মার্কসিস্ট লিটারেরি ক্রিটিসিজমের জন্ম। বিরাট বড় ভিক্টোরিয়ান নভেলিস্ট ছিল চার্লস ডিকেন্স। হি রোট সাম অফ দ্য গ্রেটেস্ট টেক্সট অ্যাবাউট দ্য টর্মেন্টেড চাইল্ডহুড, লাইক অলিভার টুইস্ট। একটা বাচ্চা ছেলে, বেশিরভাগ ডিকেন্সের লেখাই অরফ্যানেজে লোকেটেড, যেখানে অরফ্যান চাইল্ড বড় হচ্ছে, সমাজে মার্জিনালাইজড শিশুরা একটা এক্সপ্লয়েটেড জায়গা থেকে খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে বড় হচ্ছে। ডেভিড কপারফিল্ড শুরুই হচ্ছে, but the clock began to strike, I began to cry। যখন সময়কে কেউ আটকাবার চেষ্টা করে, আমি কাঁদতে আরম্ভ করি। কেউ যদি সময়কে ফোর্সফুলি আটকাবার চেষ্টা করে, আমি প্রতিরোধ করি, আমি রেজিস্ট করি। এই যে কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলের অরফ্যানেজ থেকে বড় হয়ে, সোসাইটির মার্জিনালাইজ সেকশন থেকে বড় হয়ে প্রতিরোধের কাহিনী, তারা হয়তো সোসাইটির এক্সপ্লয়েটেড ক্লাস থেকে, সো কল্ড প্রোলেটারিয়েট ক্লাস থেকে, সর্বহারা যাকে মার্কসরা বলেছেন, এই সর্বহারা শ্রেণী থেকে এসে এই ক্যাপিটালিস্ট, এই পুঁজিবাদী সমাজের বিপক্ষে যে প্রতিরোধ তৈরি করছেন, যে প্রতিবাদ তৈরি করছে, সেই জিনিসটা যখন আমাকে সাহিত্যে পড়তে হবে, সাহিত্যতে প্রচুর প্রচুর পরিমাণে প্রতিবাদের কাহিনী, বিপ্লবের কাহিনী পড়তে পড়তে রয়েছে। Story of literature is the story of the revolution. Story of the literature is the story of the conflict, of protest, of resistance. সেটা পড়তে গেলে আমাকে মার্কসিস্ট বেসিক হিস্টোরিওগ্রাফিক্যাল থিওরি জানতে হবে, না হলে এটা পড়া যাবে না। এই জন্যই হচ্ছে লিটারেচারের সঙ্গে মার্কসের সম্পর্ক। ক্লিয়ার? ক্লিয়ার? আর পরে আরো বড় বড় চিন্তা নেই। বেশ বেশ, কোনো প্রশ্ন এলেই আমাকে প্রশ্নটা করবে, ঠিক আছে? নিজের মনের মধ্যে কোনো প্রশ্ন জমা রাখবে না, এবং কোনো জায়গাতে বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কারণ না হলে কিন্তু আর মানে বুঝতে পারবে না, ঠিক আছে? বেশ 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 বেশ, আমি এগোচ্ছি। তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রথমবার মার্কস লেখেন ইন দ্য ইয়ার 1848 অন বিহাফ অফ আ গ্রুপ অফ আইডিয়ালিস্টিক ওয়ার্কার্স। অনেকগুলো ওয়ার্কার যারা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে কাজ করে, তাদের জন্য এটা দেখেন, এবং তিনি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কমিউনিস্ট লীগ তৈরি করেন, যে মানে কমিউনিস্ট লীগের মধ্যে তিনি এই তার কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পড়ে শোনান। এই যে লেবারাররা, তারা যে এই শৃঙ্খলিত হয়ে একটা জায়গার মধ্যে আবদ্ধ গোটা পৃথিবীতে, এই যে এখন আমরা হিউম্যানিস্ট বিভিন্ন রাইটস অফ দ্য লেবার, এই যে তোমরা কোন একটা কোম্পানিতে চাকরি করলে সকাল 10টা থেকে বিকেল 5টা অব্দি চাকরি করবে, তারপরে চাকরি করবে না, তুমি কিন্তু প্রোটেস্ট করতে পারো অ্যাটলিস্ট। এই জায়গাটা কিন্তু মার্কসই প্রথম শুরু করেছেন। না থাকতেন কার্ল মার্কস, না হতো লেবারারদের এই ফ্রিডমের জায়গাটা। ফলে কিন্তু মার্কসের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন রয়েছে লেবারারদের, আমাদের খেটে খাওয়া যে শ্রেণী, যে পরিশ্রমী যে শ্রেণী, তাদের ফ্রিডমের পেছনে। তাহলে কি হয়, মার্কসের কি ডিমান্ডস কমিউনিস্ট ম্যানিফেস্টোতে কি ছিল? One is the abolition of the property in land and application of all the rents of land to the public purposes. যে কোনো ধরনের abolition of the property, কোনো ধরনের সম্পত্তির অধিকার অ্যাবলিশ করতে। A heavy progressive or graduated income tax. Progressive income tax মানে যত ইনকাম বাড়বে তার ট্যাক্স অনেক বেশি বাড়বে, যেটা আমাদের সোসাইটিতে এখন অ্যাকসেপ্ট করা হয়েছে। Abolition of all the rights of inheritance. সম্পত্তির অধিকার থাকবে না, আমার সম্পত্তি আমার সন্তান পাবে না, যেটা হয়নি। Confiscation of the property of all the immigrants and rebels. যারা বিদ্রোহী হবে তাদের কিন্তু সমস্ত প্রপার্টি কেড়ে নিয়ে রাষ্ট্র নিয়ে নেবে। ফলে মার্কসের মধ্যে কিন্তু অনেক অটোক্র্যাটিক, অনেক একনায়কতান্ত্রিক ধারণা আসে। Centralization of the credit in the banks of the state by means of a national bank with state capital and an exclusive monopoly. একটাই ব্যাংক থাকবে যে সবকিছুকে কন্ট্রোল করবে। Extension of the factories and instruments of production owned by the state. তা রাষ্ট্র সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। আমি আর বেশি পড়ছি না, কারণ লিটারেচারের জন্য আমাদের এতটা দরকার নেই। সো কমিউনিস্ট ম্যানিফেস্টো ফর দ্য ফার্স্ট টাইম actually declared has been written in 1848. তারা কিন্তু প্রথমবার সমস্ত ধরনের প্রপার্টি বা সম্পত্তির অ্যাবলিশনের কথা প্রথমবার বলতে আরম্ভ করেন। এইবার একটা জিনিস খুব ভালো করে বুঝো, মার্কসিস্ট পার্সপেক্টিভ, আমি যে পাওয়ার পয়েন্টটা তৈরি করছি সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পাওয়ার পয়েন্ট, সেখানে আমি যাচ্ছি, কিন্তু মার্কসিস্ট দৃষ্টিভঙ্গি কিন্তু ইজ এভলিউশনারি ইন নেচার, অনেকটাই কিন্তু হ্যাপাজার্ড বা কন্টিনজেন্ট নয়।
যেরকম ডারউইন পরপর ভাবে মানুষ কেমন করে হোমো সেপিয়েন্স ক্রিয়েট হয়েছে তার কাহিনী বলেছেন, হোমো ইরেক্টাস, হোমো ফ্লোরেন্সিস, নিয়ান্ডারথাল ম্যান, সেখান থেকে আস্তে আস্তে যেরকম ভাবে সিগমন্ড ফ্রয়েডের থিওরি অফ দ্য সাইকোলজি ইজ দ্য স্টোরি অফ দ্য এভলিউশন অফ দ্য সাইকোলজি অফ দ্য ম্যান, যেরকম ভাবে আইনস্টাইনের থিওরি অফ দ্য রিলেটিভিটি ফিজিক্সের ডেভেলপমেন্টের কথা বলে, সেরকম একই পার্সপেক্টিভে কিন্তু আমরা মার্কসকে দেখতে পারি। মার্কসের লেখার তিনটে সোর্স, থ্রি ইম্পর্টেন্ট সোর্স, একটা হচ্ছে হেগেল, জার্মান আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে। হু ওয়াজ হেগেল? হেগেল প্রথমবার যে সোসাইটির কনফ্লিক্টের কথা বলে, তিনি কি বলেন যে দেয়ার ইজ নো প্রগ্রেস অফ দ্য সোসাইটি উইদাউট দ্য কনফ্লিক্ট। তিনি তিনটে জিনিসের কথা বলেন, তিনি বলেন থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস। থিসিস, একটা থিসিস মানে ইডিওলজি, একটা আইডিয়া, একটা ইডিওলজি, শতাব্দী একটা আদর্শের কথা বললো। অর্পিতা অ্যান্টিথিসিস, আর একটা ইডিওলজির কথা বললো, এবং সেই দুটো মিলিয়ে তৈরি হবে সিনথেসিস। সিনথেসিস মানে দুটো ইডিওলজির মিশ্রণের ফল। ফলে এই যে মার্কসিস্ট আইডিয়া, এরপরে আমি বলবো মার্কসিস্ট আইডিয়া অ্যাবাউট দ্য ডায়ালেকটিক্যাল প্রগ্রেশন অফ হিস্ট্রি। ইতিহাস কি? ইতিহাস হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, বিভিন্ন আদর্শের যে দ্বন্দ্বের ফল। একটা আদর্শ কিন্তু এই এই ইতিহাসের জমিতে বা আমাদের মানব ইতিহাসের কাহিনীতে কিন্তু টিকে থাকেনি, অনেকগুলো আদর্শের কিন্তু ফল। এই একটা ইডিওলজি বলছে, ও একটা ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ বলছে, প্রত্যেকের কনফ্লিক্ট এবং কনফ্লুয়েন্সের ফল হচ্ছে আজকের হিস্ট্রি। ফলে এই মার্কসিস্ট প্রগ্রেশন অফ দ্য হিস্ট্রি ইজ বেসড অন দিস ডায়ালেকটিক থিং। ডায়ালেকটিক মানে সবসময় দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট, এবং সেটা মার্কস যার কাছ থেকে যে ইডিওলজির ধার করেছেন তার নাম হচ্ছে হেগেল, এবং খানিকটা ইমানুয়েল কান্টের থেকে, এবং একটা বড় অংশ নিয়েছেন অবশ্যই অ্যাডাম স্মিথের কাছ থেকে। হু ওয়াজ অ্যাডাম স্মিথ? অ্যাডাম স্মিথ ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ফিল্ড অফ দ্য ইকোনমিক্স, যে অর্থনীতি ফিল্ডের প্রথম জন্ম দেন। তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ দ্য নেশনস, এই বইতে অর্থনীতির জনক, রাইট, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এবং রিকার্ডো, এই অর্থনীতির দ্বিতীয় অর্থনীতির জন্য কি বলেন, রিকার্ডোর বিখ্যাত লেখা বই হচ্ছে দ্য রেন্ট, ট্যাক্সের উপরে, ট্যাক্সেশন সিস্টেমের উপরে। এদের দ্বারা ভয়ঙ্কর ভাবে প্রভাবিত হন হেগেল, অ্যাডাম স্মিথ এন্ড রিকার্ডোর দ্বারা মার্কসিজম কিন্তু ভয়ঙ্কর ভাবে ইনফ্লুয়েন্স হয়। এবং এই যে মার্কসের এই লেখার ইনফ্লুয়েন্স নিয়ে যিনি আলোচনা করেন তার নাম হচ্ছে লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন। তাকে নিয়ে আমরা পরে ডিসকাস করব। তিনি মার্কসিস্ট ফিলোসফিকে এগিয়ে নিয়ে যান। মার্কসের বিখ্যাত, মার্কসিজমকে নিয়ে তার বিখ্যাত বই দ্য থ্রি সোর্সেস এন্ড থ্রি কম্পোনেন্ট পার্টস অফ মার্কসিজম। তাই নিয়ে এই যে মার্কসিজমের যে তিনটে ইতিহাসের পার্ট নিয়ে তিনি আলোচনা করেন। তো যাই হোক, আমরা এবারে শুরু করব যে দ্য ফান্ডামেন্টাল প্রিমাইসেস অফ দ্য মার্কসিজম, মানে মার্কসিজমের জন্মটা কিভাবে আসছে, কিভাবে আসছে। এরকম ভাবে তোমরা একটু আগে পড়েছো, স্ট্রাকচারালিস্ট বা পোস্ট স্ট্রাকচারালিস্ট ক্রিটিসিজম কি বলবে? They would say that by focusing our attention on the importance of the language, structuralism কি বলবে? That the reality is constructed by the language. And post structuralism কি বলবে? That language is a very important thing and the linguistic discourse constructs our society. ল্যাঙ্গুয়েজ আমাদের সোসাইটিকে কনস্ট্রাক্ট করে, এটাই তো বলবে স্ট্রাকচারালিস্টরা বা পোস্ট স্ট্রাকচারালিস্টরা, নাকি? বলো বলো। হ্যাঁ স্যার। মার্কসিস্টরা কি বলবে? মার্কসিস্টরা বলবে the economic systems structure our human society, not language. এতদিন যেটা পড়ে এলে ভাষার ইম্পর্টেন্স, এখন আবার সেটা বদলাতে হবে। এখানে ইকোনমিক সিস্টেম আসছে। তাহলে স্যার কোনটা মানে বেশি দরকার, ভাষা না ইকোনমিক সিস্টেম? এটা বলা যাবে না। এটাই হচ্ছে থিওরি বিউটি, কারণ কোনো নির্দিষ্ট কনক্লুসিভ জায়গাতে থিওরি আমাদের নিয়ে যায় না। থিওরি একটা মাল্টিফেরিয়াস ডাইমেনশন অফ দ্য হিউম্যান সোসাইটি ক্রিয়েট করে। এরপরে যখন পোস্ট কলোনিয়ালিজম পড়বে, তখন পোস্ট কলোনিয়ালিজম বলবে যে হিস্ট্রি অফ দ্য এক্সপ্লয়টেশন, তার উপরেই, এন্ড কলোনাইজেশন, তার উপরেই আমাদের সোসাইটির হিস্ট্রি ডিপেন্ড করে, অন্য কিছুর উপরে নয়। তাহলে প্রত্যেক ইকোনমি সোসাইটির অনেকটা অংশ জুড়ে আছে, মানে ওটা ছাড়া তো হবে না। ইকোনমি ছাড়া কোনো কিছুই হবে না। কিন্তু স্ট্রাকচারালিস্ট বলে ভাষা ছাড়া ইকোনমি কি করে হবে? যদি কমিউনিকেশনই না হয় তাহলে তো বাঁদর থাকবো, তাহলে তো মানুষ হবো না। কারণ যেরকম ভাবে বাঁদরদের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ নেই, বা অ্যান্ডদের কোনো নির্দিষ্ট ভাষা নেই। ভাষা আছে, কমিউনিকেশন সিস্টেম, কিন্তু নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নেই।
ইকোনমি তো অনেক পরে বলবে ওরা। ফলে প্রত্যেকেরই আর্গুমেন্টের একটা জায়গা থাকবে, একটা ফাউন্ডেশন থাকবে। কিন্তু ইকোনমি, মার্কস যেভাবে হিস্ট্রিকে রিড করতে আরম্ভ করলো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইকোনমি ছাড়া এভরিথিং ইজ বেসড অন ইকোনমি। তোমরা পড়ছো ইকোনমির জন্য, তোমরা চাকরি, কোন চাকরি, তোমরা ইংলিশ সাবজেক্টটাকে চুজ করেছো বিকজ অফ দ্য ইকোনমি, কারণ অ্যাজ আ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইংলিশ বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য বিজনেস, মডার্ন বিজনেস কমিউনিকেশন। যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল বই তুমি ইংরেজিতে পড়তে পারো। এর ফলে ইংলিশ জানা খুব দরকার। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ডিসিশন, সেটা বাড়ি থেকে সর্ষের তেল কিনতে যাওয়া হোক না কেন, বা করোনা ভাইরাসের জন্য আমি বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না, সেটা পুরোটাই ডিপেন্ড করে ইকোনমির উপরে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইকোনমিক ক্ষমতার উপরে ডিপেন্ড করে। সো ইকোনমি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন ইন আওয়ার সোসাইটি। আমাদের চাকরি পাওয়া না পাওয়া, কোন চাকরি করব না করব, এই পুরোটার বেসিক কনসেপ্টের উপরে বেস করে আছে ইকোনমি। পরিষ্কার? বলো পরিষ্কার। হ্যাঁ স্যার, সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরোটাই ইকোনমির উপর। পুরোটাই ইকোনমি। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটাই তোমাদের ইকোনমিক পার্ট, পুরোটাই ইকোনমিক পার্সপেক্টিভের উপরে ডিপেন্ডেন্ট। বেশ, আমি এগোচ্ছি এবং এগিয়েই এর ফলে মার্কস যে থিওরির কথা বললো, মার্কস দুটো জিনিসের কথা বললেন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বসতে পারে, পড়ার খুবই হাই সম্ভাবনা, কারণ সিলেবাসে রয়েছে। দ্যাট ইজ বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার। বেস অ্যান্ড বেস, বিএসি, বেস। না, আবার বেস আর সুপারস্ট্রাকচার ইয়েতেও তো পেয়েছিলাম, স্ট্রাকচারালিজমেও তো পেয়েছিলাম। আর স্ট্রাকচারালিজমে বেস আর সুপারস্ট্রাকচার আলাদা, এই বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার আলাদা। এটাই বলেছিলাম যে মার্কসিজমে। কি বলছো? যদি কোশ্চেন আছে বেস আর স্ট্রাকচারালিজম নিয়ে, না, তখন বেস ইন স্ট্রাকচারালিজম নিয়ে বললে বলতে হবে ল্যাঙ্গুয়েজের বেস নিয়ে। আর তোমাকে কোয়েশ্চেনে পরিষ্কার মেনশন করে দেবে যে মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে বেস এন্ড সুপারস্ট্রাকচার নিয়ে। তাহলে মার্কসিস্ট পার্সপেক্টিভ, জেনারেলি মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে বেস এন্ড সুপারস্ট্রাকচারকে দেখা হয়। সো মার্কস কি বললো? মার্কস বললো যে if a theory does not foreground the economic realities of the human culture, then it misunderstands human culture. Basically, any theory about humanity, about human society, about human culture should be based on the economic realities of the human culture, should be based. Okay. So thus economics is the base on which the superstructure of the social, political, ideological realities is built. ফলে আমাদের যে প্রত্যেক দিনের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি ইনক্লুডিং এডুকেশন, philosophy, religion, government, arts, literature, science, technology, media, এগুলো প্রত্যেকটা কিসের পার্ট? সুপার স্ট্রাকচারের পার্ট। তুমি নাটক করছো সুপার স্ট্রাকচারের জন্য, এর বেসটা হচ্ছে অর্থনীতি, ইকোনমিক। Economic is the base and superstructure includes education, philosophy, religion, government, arts, science, technology, etc. So basically base and superstructure এর যখন আলোচনা আমি করব in Marxist theory, society consists of the two parts. এইটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। The base are known as the substructure and the superstructure. So the base comprises, very important, the forces and the relations of production. যে ফোর্স গুলো প্রোডাকশনকে নিয়ন্ত্রণ করে, and relations of production কি কি? আচ্ছা, এর আগেই বলেছি what are the basically means and the forces of production: land, labor, capital, organization. What are the relations of production? For example, employer, employee, work condition, কোন কন্ডিশনের মধ্যে কাজ করতে হচ্ছে, এসি রয়েছে কি এসি নেই, ঘামতে ঘামতে কাজ করতে হচ্ছে নাকি হচ্ছে না, 12 ঘন্টা না 8 ঘন্টা, কত ঘন্টা কাজ করতে হয়। The technical division of the labor and the property relation. সম্পত্তি যে মালিক যে প্রপার্টির উপর বেস করে এর পুরোটা করছে, এটা নিজের সম্পত্তি নাকি কারোর কাছ থেকে লিজ নিয়ে করছে, এইটা কিন্তু পুরোটা বেসের পার্ট। So the base comprises the forces and relations of production into which people enter to produce the necessities and amenities of life. জীবনের যে বেসিক জিনিসগুলো, সেটা গম, চাল, জোয়ার, বাজরা হতে পারে, সেটা সয়াবিন হতে পারে, আবার সেটা এসি হতে পারে, টিভি হতে পারে, ল্যাপটপ হতে পারে, সবই তো প্রোডাকশন।
সবই তো মানুষ উৎপাদন করছে। এই যে নেসেসিটিস এন্ড দ্য অ্যামিনিটিস অফ দ্য লাইফ, এটাকে তৈরি করছে যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছে দ্য ফোর্সেস এন্ড রিলেশনস অফ দ্য প্রোডাকশন, দ্যাট ইজ বেস। Base is the relations of production. The bourgeois exploits the proletariat. যেখানে যাদের হাতে রিলেশনস অফ দ্য প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন রয়েছে, তারা প্রোলেটারিয়াতদের এক্সপ্লয়েট করবে। আর অন্যদিকে কি রয়েছে? মিনস অফ প্রোডাকশন। মিনস অফ প্রোডাকশন কি? অল দ্য থিংস ইউ নিড টু প্রোডিউস, লাইক মেশিনস, ফ্যাক্টরিজ, ল্যান্ড, র মেটেরিয়াল, যেগুলো বুর্জুয়াদের হাতে, এটা হচ্ছে মিনস অফ দ্য প্রোডাকশন। দিস ইজ দ্য বেস। And then there is a superstructure. What is superstructure? Education, family, religion, mass media, politics, এইগুলো এটার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। যদি টাকা না থাকতো তাহলে কেউ রাজনীতিতে আসতো না। যদি টাকার কনসেপ্টই না থাকতো তাহলে কেউ ফ্যামিলিয়াল রিলেশনে যেত না, তাহলে ধর্ম থাকতো না, রাজনীতি থাকতো না, শিক্ষা ব্যবস্থা থাকতো না। পুরোটাই ইজ বেসড অন ইকোনমিক রিয়েলিটিস। আমরা এখন প্রশ্ন করি মাঝে মাঝে যে এই যে পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে পড়বো, ধরো যে এডুকেশন, এর জব প্রসপেক্ট কি, পরবর্তীকালে এটা কিভাবে আমি কাজে লাগাতে পারবো? যে ল নিয়ে যে পড়বো, ইয়েস, আমরা বেঁচে আছি টাকার জন্য। আমরা বেঁচে আছি টাকার জন্য, আমরা বেঁচে আছি আমাদের কিছু না কিছু এম লাস্টে সেই টাকাই, রাইট? জব পাবি এটা তো টাকা। অ্যাবসলিউটলি। তো ফলে এই যে বেসিক ফাউন্ডেশন, এটা কি মার্কস বলছেন বেস, এন্ড সুপারস্ট্রাকচার ইজ বেসড অন দ্যাট। সুপারস্ট্রাকচার তার উপরে তৈরি হচ্ছে। সো মার্কসিস্ট বেসের মধ্যে আছে ল্যান্ড, ন্যাচারাল রিসোর্সেস, যার উপরে ভিত্তি করে জিনিসপত্র তৈরি হয়, প্রাকৃতিক যে সম্পদ, টেকনোলজি, these are the various means of the production, and relations of what are the relations of production? The social and the technical relationships people enter into as they acquire and use the means of the production. মনে থাকবে এইভাবে কিন্তু মিনস অফ প্রোডাকশন এন্ড রিলেশনস অফ প্রোডাকশন তৈরি হচ্ছে। ফোর্সেস অফ প্রোডাকশন কি? নলেজ, টেকনোলজি, স্কিল, লেবার। রিলেশনস কি? বুর্জোয়া, প্রোলেটারিয়েট, ওনার, নন ওনার, এগুলো প্রত্যেকটা রিলেশনস অফ প্রোডাকশন। এইবার এই যে and on the other hand is the ideological superstructure and economic base. বেসের মধ্যে কি? মিনস অফ প্রোডাকশন, কমোডিটিজ, বুর্জোয়া, ইকোনমিক রিলেশন, প্রোলেটারিয়েট, আর উপরে রিলিজিয়ন, এডুকেশন, পলিটিক্স, মিডিয়া, ল, এগুলো সব সুপারস্ট্রাকচার। The base is the whole of the productive relationships, not only a given economic element. শুধুমাত্র কিন্তু ওয়ার্কিং ক্লাস মানে কিন্তু বেস নয়। বেস এই পুরোটা, তোমার সঙ্গে অর্থের যে সম্পর্ক, যেভাবে প্রডিউস হচ্ছে, পুরো সম্পর্কের জায়গাটা হচ্ছে বেস। অন্যদিকে হিস্টোরিক্যালি the superstructure varies and develops unevenly in society's different activities. যে দেশের বেস যতটা স্ট্রং, তার সুপারস্ট্রাকচার ততটা স্ট্রং, ততটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপে সাহিত্যের চর্চা আমাদের থেকে অনেক বেশি হচ্ছে, কারণ তাদের অর্থনীতি নিয়ে চিন্তা করতে হয়নি। ওয়ার্ডসওয়ার্থ বা কোলরিজকে রোমান্টিক পিরিয়ডে তারা কবিতা লিখতে পেরেছেন, বিরাট বড় বড় ইউরোপের ভ্যালির মধ্যে ঘুরতে পেরেছেন, কারণ ইকোনমির জায়গাটা স্ট্রং ছিল। তাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হয়নি, তোমাকে করতে হবে। এই জন্য তুমি অত সহজে ড্যাফোডিলকে নিয়ে কবিতা লিখতে পারবে না। বুঝতে পারছো? So economic base shapes the ideological superstructure, and hence historically the superstructure, ওরা সুযোগ পেয়েছে, ওনারা সুযোগ পেয়েছেন, রাইট, ওনারা সুযোগ পেয়েছে, কিন্তু আমরা সেটা পাবো না। Absolutely, the superstructure varies and develops unevenly in society's different activities. For example, art, politics, economics, সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে unevenly superstructure develop করেছে। বেসও আনইভেনলি করেছে, বেসের উপরে সুপারস্ট্রাকচার ডিপেন্ড করছে। সো দ্য বেস সুপারস্ট্রাকচার রিলেশনশিপ ইজ রেসিপ্রোকাল। যেরকম ভাবে ভালোবাসা ইজ রেসিপ্রোকাল, দ্য কনসেপ্ট অফ লাভ ইজ এসেনশিয়ালি রেসিপ্রোকাল। আমি পাহাড়কে ভালোবাসি, আই লাভ কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কি আমাকে ঘুরিয়ে ভালোবাসে? ভালোবাসে না। আমি কোনো মহিলাকে ভালোবাসি, মহিলা আমাকে পাত্তাই দেয় না, ঘুরিয়ে ভালোবাসে না। তাহলে লাভ রিলেশনশিপ যদি রেসিপ্রোকাল না হয়, তাহলে সেটা মানে একপাক্ষিক ভালোবাসা হয়, এবং একপাক্ষিক ভালোবাসা কোনোদিন ট্রান্সফর্ম করে না ইনটু রিলেশনশিপ। সেই একই রকম ভাবে the relationship between the base and the superstructure is reciprocal, একে অপরকে ইনফ্লুয়েন্স করে। যে দেশের ইকোনমিক বেস যত স্ট্রং, তার সুপারস্ট্রাকচার ততটা স্ট্রং। যে দেশের ইকোনমিক বেস যত ভয়ঙ্কর, যত ফরমিডেবল, রাশিয়ার ইকোনমিক বেস একসময় ভয়ঙ্কর ছিল, তারা চেষ্টা করেছিল এই সুপারস্ট্রাকচারকে কন্ট্রোল করার। কোনো আর্ট থাকবে না, কোনো লিটারেচার থাকবে না, পুরোটাই সরকারের একনায়কতন্ত্রের প্রকাশ হবে। সরকার যা বলবে লিটারেচার তাই বলবে,
এর ফলে লিটারারি আর্টিস্টদের সঙ্গে গভর্নমেন্টের একটা বিরাট কনফ্লিক্ট তৈরি হয়। তো এইভাবে কিন্তু বেস এবং সুপারস্ট্রাকচার একে অপরকে সারা পৃথিবীতে প্রভাবিত করে, সারা পৃথিবীতে করে। পরিষ্কার বেস এন্ড সুপারস্ট্রাকচারের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। সো এইভাবে বেস এবং সুপারস্ট্রাকচার তৈরি হচ্ছে, এবং এর ফলে যে বেসিক অফ দ্য মার্কসিস্ট ফিলোসফি যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে ইন মার্কসিস্ট টার্মিনোলজি ইকোনমিক কন্ডিশনস আর রেফার্ড টু অ্যাজ দ্য মেটেরিয়াল সার্কামস্টান্সেস and the social, political, ideological atmosphere generated by the material conditions is called historical situation. ভালো করে বোঝো, ইকোনমিক কন্ডিশনস আর বেসিক্যালি মেটেরিয়াল সার্কামস্টান্স যার উপর ভিত্তি করে তোমাদের প্রত্যেক দিনের বস্তুবাদ গড়ে ওঠে। তোমাদের টেবিল, চেয়ার, বটল, এই যে বস্তু সবকিছু কিসের উপরে ডিপেন্ডেন্ট? পয়সা, মানি। এবং তার উপরে and the social, political, ideological atmosphere generated by the material conditions is called historical situation. ফলে ইতিহাস তৈরি হয় কিসের উপরে? অর্থনীতির উপরে ভিত্তি করে, মেটেরিয়ালের উপরে হিস্টোরিক্যাল ডিপেন্ডেন্ট। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবই ডিপেন্ড। স্যার সাহিত্যেরও কিছু জিনিস মানে সাহিত্যের অনেকটাই। So for Marxist critique, neither the human events nor the human productions from nuclear submarines to television shows can be understood without understanding the specific material historical circumstances in which those events and productions occur. সেই স্পেসিফিক হিস্টোরিক্যাল কন্ডিশন কোন মেটেরিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে তৈরি হয়েছে না জানলে আমরা কিন্তু কিছুতেই সেই সময়কে ধরতে পারবো না। দ্যাট ইজ অল হিউম্যান ইভেন্টস এন্ড প্রোডাকশনস হ্যাভ স্পেসিফিক মেটেরিয়াল অ্যান্ড হিস্টোরিক্যাল কজেস। প্রত্যেকটা সমাজের ঘটনা একটা মেটেরিয়াল, বস্তুতান্ত্রিক এবং ঐতিহাসিক কারণ রয়েছে। সেটাই মার্কস, কিন্তু সেটা কি বলা হয়? মার্কসিস্ট প্র্যাকসিস বা মার্কসিস্ট মেথডোলজি অফ রিডিং হিস্ট্রি। সো আবার যদি মার্কসিজমের ডেফিনিশনটা বলি, Marxism is a method of socio-economic analysis that views class relations and social conflict using a materialist interpretation of historical development and takes a dialectical view of the social transformation. এই সামাজিক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ দিয়েই সোশ্যাল ট্রান্সফরমেশন বা সামাজিক যে বদল, যে রদবদল, যে চেঞ্জ, তাকে মার্কস দেখার চেষ্টা করেছেন। So it is basically a method of socio-economic analysis. পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, তো আজকের ক্লাস মোটামুটি আমরা এই হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের একটা ঝলক দিয়ে আমরা মোটামুটি শেষ করব। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম কাকে বলে সেটা দিয়ে আমরা মোটামুটি মানে আজকের ক্লাসটা দিকে মানে শেষের দিকে যাব। সো বেসিক্যালি এটা আমি মার্কসকেই কোট করছি, প্রিফেস টু দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ক্রিটিক টু দ্য পলিটিক্যাল ইকোনমি, 1859 সালে তার লেখা বিখ্যাত বই, তার প্রিফেস থেকে। মার্কস বলেছেন, from this base rises a superstructure of legal and political forms of social consciousness. এই ইকোনমিক বেস থেকেই একটা লিগাল এন্ড পলিটিক্যাল সুপারস্ট্রাকচার which is of the social consciousness created হচ্ছে, of political and legal institutions that derive from the economic base that conditions the superstructure and a society's dominant ideology. Legal institution মানে for example judiciary, political institution for example various political party, এই বেস থেকেই তৈরি হয়। এই conflicts between the development of material productive forces and the relations of the production provokes social revolution. সমাজে বিপ্লব হয় কখন? যখন এই দুটো ইডিওলজির মধ্যে এই মেটেরিয়াল প্রোডাক্টিভ ফোর্স এবং রিলেশনস অফ প্রোডাকশন, অর্থাৎ এমপ্লয়ার এমপ্লয়ি, ফর এক্সাম্পল বুর্জুয়া ক্যাপিটালিস্ট, এদের মধ্যে যখন এই প্রোডাকশন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখন কি হয়? তখন সোশ্যাল রেভলিউশন বা বিপ্লব হয়। এটাই মার্কস বলছেন। এবং এই বিপ্লবের ফলেই ইকোনমিক বেসও তৈরি হয় এবং দ্যাট উইল লিড টু দ্য ট্রান্সফরমেশন অফ দ্য সুপারস্ট্রাকচার, এটা পরবর্তীকালে সুপারস্ট্রাকচারের চেঞ্জের দিকে নিয়ে যায়। এই যে কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এই যে কনস্ট্যান্ট ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এর মধ্যে দিয়েই ইতিহাস তৈরি হয়। And this relationship is reflexive
as at first base gives rise to the superstructure and remains the foundation of a form of social organization. Hence, the formed social organization can act again upon both the parts of the base and the superstructure, so that the relationship is not static but a dialectic, dynamic relationship. এর ফলে বেস এবং সুপারস্ট্রাকচারের মধ্যে রিলেশনশিপ সবসময় ডাইনামিক। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরা যাক এই যে যেটাকে বলা হয় ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের একটা দিক হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ। জিনিসটা কি? ধরা যাক অর্পিতার মনের মধ্যে একটা আইডিয়া এলো, বা শতাব্দীর মনের মধ্যে, এটা হচ্ছে থিসিস, ক্লিয়ার? তার এগেনস্টে একটা আইডিয়া এলো, সেটা কি? সেটা আইডিয়াটা এলো অনুকৃতি আনন্দ, সেটা হচ্ছে অ্যান্টিথিসিস। তার মধ্যে যে টেনশন হবে, তার মধ্যে যে কনফ্লিক্ট হবে, সেটা থেকে তৈরি হবে সিনথেসিস বা রেজলিউশন অফ দ্য কনফ্লিক্ট। এক্সাম্পল চাও ইতিহাসের পাতা থেকে, 1789 ফ্রেঞ্চ রেভলিউশন। কি থিসিস? যে বাস্তিল দুর্গের পতন চাই, পূর্ব রাজবংশের পতন চাই, একটা চেঞ্জ। A change will eventually end monarchy because monarchy is constantly failing. একটা ডেমোক্রেটিক সিস্টেমের বাতাবরণ তখন ফ্রেঞ্চ রেভলিউশন তৈরি করেছিল। সো মনার্কি ইজ আ থিসিস, তার এগেইনস্টে দাঁড়িয়ে একটা অ্যান্টিথিসিস তৈরি হলো, এবং যার ফল হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, যে কিন্তু বিপ্লবের সন্তান হয়েও আবার পরবর্তীকালে এক ধরনের রাজতন্ত্র বা মনার্কি প্রতিষ্ঠা করলো। সে কিন্তু বিপ্লবের সমস্ত কোয়ালিটি থেকে একটা অটোক্র্যাটিক লিডারে ট্রান্সফর্ম হলো। সো থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস, মার্কস বলছেন আমাদের যে কোনো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ইজ বেসড অন দ্যাট। এই যে আমাদের আজকে তোমাদের আমি কিসে পড়াচ্ছি বসে? কম্পিউটারে, গুগল মিট। ভারতবর্ষে যখন প্রথম কম্পিউটার আসে, তখন মার্কসিস্টরাই প্রথম সবচেয়ে বড় প্রতিবাদ করেছিল। এলআইসি, জিআইসি এ ধরনের পাবলিক এন্টারপ্রাইজে, ওএনজিসি এই ধরনের পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ যখন প্রথমবার কম্পিউটার আসে, প্রথম ভারতবর্ষে কম্পিউটার আসে 1955। কে আনে? প্রশান্ত চন্দ্র মৌলনবিশ, আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তখন মার্কসওয়াইজের একটা বড় অংশ বলেছিল দ্যাট ইট উইল ইভেন্চুয়ালি লিড টু আ লস অফ দ্য মেনি জবস, কারণ কম্পিউটার এলে কাজের পরিমাণ কমবে। হয়তো কমেছিল, কিন্তু ভয়ঙ্কর পরিমাণে জব জেনারেশন হয়েছিল। কম্পিউটার কিন্তু জব জেনারেশনও করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক লোকের দরকার হয়। ফলে তখনকার দিনে একটা নিউ আইডিয়া, নিউ থিসিস ওয়াজ কম্পিউটার। তার এগেইনস্টে মার্কসিস্টরা, এই আমাদের আজকের বামপন্থীদের একটা বড় অংশ, জ্যোতি বসু থেকে শুরু করে, এস আর ডাঙ্গে থেকে শুরু করে, ধীরেন্দ্রনাথ মুখার্জি, ভূপেন গুপ্ত, যারা মার্কসিস্ট লিডার ছিল, তারা অনেকেই এর বিপক্ষে লড়েছিল। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছিল, তারা কিন্তু কম্পিউটারের এই গতিকে রুখতে পারেনি, কিছুতেই পারেনি, রোকা সম্ভবই নয়। কারণ যেটা যুগের ধর্ম সেটা আসবেই, সেটা তার পদধ্বনি শোনা যাবেই, এবং তাই হয়েছিল। ফলে থিসিস, অ্যান্টিথিসিস, ইট উইল ইভেন্চুয়ালি লিড ইনটু সিনথেসিস। এখন কিন্তু মার্কসিস্টরা আর বলে না যে কম্পিউটার চলবে না, মার্কসিস্টরা বলে যেন গভর্নমেন্ট জব থাকে, কম্পিউটার আসুক যাই আসুক না কেন, তাতে গভর্নমেন্ট জব থাকে। ফলে ইতিহাসের পার্সপেক্টিভ, ইডিওলজি বদলায়, সময় অনুযায়ী বদলে নিতে হয়। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। বেশ। এইবার আমি যে জিনিসটাই যাব, যেটা পরের দিনকে বেসিক্যালি পড়াবো, সেটা হচ্ছে এই মার্কসিজমের স্টেজেস অফ ডেভেলপমেন্ট ইন আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটি কেমন ডেভেলপ করে, তাতে মার্কস এই হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট, তার একটা ধারা আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন আওয়ার সোসাইটি ওয়াজ প্রিভিয়াসলি ওয়াজ বেসড অন প্রিমিটিভ কমিউনিজম। সাম্য ছিল, কারণ আরে এক সময় একটা যদি ওয়াইল্ড বোর বা লায়নকে যদি মানুষ মারতো, তাহলে রাজাও যে মাংসের অংশটা পেত, তো বেশি পেত, কিন্তু যে প্রজা, যে তার আন্ডারে কাজ করে, সেও কিন্তু একটা বড় অংশ অফ দ্যাট লায়ন পাবে। সো ইট ওয়াজ আ কোঅপারেটিভ ট্রাইবাল সোসাইটি, একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। সেখান থেকে আস্তে আস্তে আমরা তৈরি করি স্লেভ সোসাইটি। ইটস এ ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাইবাল টু দ্য সিটি স্টেট, যেখানে একদল ট্রাইবাল লোকজন আর একদল ট্রাইবাল লোকজনকে হারিয়ে তাদেরকে স্লেভে ট্রান্সফর্ম করছে, এবং সেখান থেকেই কিন্তু প্রথমবার অ্যারিস্টোক্রেসির জন্ম হলো। বুঝতে পারছো? থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এইভাবেই আমাদের সমাজ এগোচ্ছে। সমাজ সবসময় ডায়ালেকটিক্স, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বন্দ্ব দিয়ে এগোচ্ছে।
এর ফলেই মার্কস ডেজিগনেটেড হিউম্যান হিস্ট্রি অ্যাজ এনকম্পাসিং 4 স্টেজেস অফ ডেভেলপমেন্ট ইন রিলেশনস অফ দ্য প্রোডাকশন। এই প্রত্যেকটা যুগে কেমন করে প্রোডাকশন ছিল, কেমন করে উৎপাদিত পণ্যের বন্টন হতো, সেটা নিয়েও মার্কস আলোচনা করবে। এরপরে আসছে ফিউডালিজম, where aristocrats are the ruling class and merchants evolves in capitalist। প্রথমবার ফিউডালিজমে কিন্তু মার্চেন্ট ক্লাসের জন্ম। ফিউডাল কারা? যারা এই স্লেভদেরকে তাদের অধীনে থাকবে, যাকে ফিউডালিজম মানে হচ্ছে দাস প্রথা। দাস প্রথা হচ্ছে স্লেভ, সেখান থেকে ফিউডালিজম সামন্ততন্ত্র, সেখান থেকে জন্ম হচ্ছে ক্যাপিটালিজমের। Capitalists are the ruling class who create and employ the proletariat। ফলে একটা সময় আমাদের সমাজ কিন্তু প্রিমিটিভ কমিউনিজম ছিল, সেখান থেকে যবে থেকে আমাদের মনে হলো যে কয়েকজন শক্তিশালী মানুষের স্লেভের প্রয়োজন বা চাকরের প্রয়োজন, সেখান থেকে কিন্তু ফিউডালিজমের জন্ম। ফিউডালিজম কিন্তু অ্যারিস্টোক্র্যাট তৈরি করলো রুলিং অ্যাজ দ্য রুলিং ক্লাস, মার্চেন্ট ক্লাস তৈরি করলো হু উইল ইভেন্চুয়ালি ট্রান্সফর্ম ইনটু ক্যাপিটালিজম, এবং সেখান থেকে ক্যাপিটালিজমের জন্ম, যেখান থেকে কিন্তু এই যে আমাদের ভেরিয়াস মিনস অফ দ্য প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ভেরিয়াস ফোর্সেস অফ দ্য প্রোডাকশন, সেগুলোকে তারা কন্ট্রোল করতে আরম্ভ করলো। ফলে মার্কস প্রথমবার বলল human history had therefore been a long struggle between the oppressed and the oppressor, the exploited and the exploiter। এই স্লেভ সোসাইটি থেকে এক্সপ্লয়েটারের জন্ম হচ্ছে, এক্সপ্লয়েট করবে, the colonizer and the colonized। এই যে পরবর্তীকালে আমরা বলবো যে ব্রিটিশদের ভারতবর্ষে আসা এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করা কিসের জন্য? অর্থের জন্য। এবং তারা এই কাজটা করতে পেরেছে কিসের জন্য? অর্থের জন্য। তারা অত দূর থেকে সমুদ্র পাড়ি দিয়ে আসতে পেরেছে বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা বড় অংশে ম্যানচেস্টারের কাপড় ভারতবর্ষে বিক্রি করতে পেরেছে, ইকোনমিক ড্রেনেজ করতে পেরেছে। ফলে এই অপ্রেসার এন্ড দ্য অপ্রেসড, এক্সপ্লয়েটেড এন্ড দ্য এক্সপ্লয়েটার, ইট ইজ বেসড অন ভেরি ইকোনমিক রিলেশনস, ইকোনমিক ফাউন্ডেশনস। এর ফলে মার্কসিজমের যে সিরিজ অফ ডেভেলপমেন্ট অফ আ সোসাইটি, ইট বিগিনস ফ্রম দ্য প্রিমিটিভ কমিউনিজম টু দ্য স্লেভ সোসাইটি টু দ্য ফিউডালিজম টু দ্য ক্যাপিটালিজম। সো ফিউডালিজমে ছিল সোশ্যাল সিস্টেম, ক্যাপিটালিজমে প্রোডাকশন করা হতো প্রফিটের জন্য। এর পরবর্তীকালে মার্কস যেটা বলবেন আরো দুটো স্টেজ, মার্কস বলবেন সোশ্যালিজমের কথা, যেখানে প্রোডাকশন ফর প্রফিট হবে না, যেখানে সোশ্যাল ওনারশিপ, গভর্নমেন্ট সবকিছুকে ওন করবে। আর যেটা অর্পিতা একটু জিজ্ঞেস করছিল, কমিউনিজম, কমিউনিজম ইজ সোসাইটিজ আলটিমেট গোল অফ দ্য ওয়ার্কার্স প্যারাডাইস, যেটা সাম্যবাদ, যেখানে প্রপার্টি, ইন্ডিভিজুয়াল প্রপার্টি বলে কিছু থাকবে না। এর পরের ক্লাসে প্রিমিটিভ কমিউনিজম, স্লেভ সোসাইটি, ফিউডালিজম থেকে কেমন করে আমাদের ক্যাপিটালিজমের জন্ম হলো এবং ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের কি পার্থক্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরে তার পরের ক্লাসে হয়তো আমরা এই লিটারারি পার্সপেক্টিভে মার্কসিজমটা নিয়ে আসবো। বেসিক মার্কসিস্ট কনসেপশন নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে, শুধুমাত্র লিটারারি কনসেপশন নিয়ে প্রশ্ন আসছে না, মাথায় রেখো। বেস এবং সুপারস্ট্রাকচার নিয়ে প্রশ্ন আসবে, ক্লাস কনসিয়াসনেস নিয়ে প্রশ্ন আসবে, ফলস কনসিয়াসনেস নিয়ে প্রশ্ন আসবে, কাকে ইডিওলজি পড়ে তাই নিয়ে আসতে পারে, মার্কসের ক্লাস থিওরি নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। ফলে এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপরে মার্কসিস্ট লিটারারি ক্রিটিসিজম এবং কাকে বলে লিটারারি ক্রিটিসিজম, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে মোটামুটি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। প্রশ্ন নেই মোটামুটি? বেশ, যেহেতু কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাই আমি রেকর্ডিংটা ক্লোজ করছি।